রাত শেষে একটা মিষ্টি সকালের সূচনা। জাঙ্কুকদের বাসায় আনাচে কানাচে মোমো করছে সুস্বাদু খাবারের ঘ্রাণ। পেট মুচড়ে খিদে পাওয়ার খাবারের ঘ্রাণে মাতাল হয়ে যাচ্ছে যে কেউ। ইতিমধ্যে বাড়ির কর্তারা খাবার টেবিলে উপস্থিত হয়েছেন। এরপর একে একে বাচ্চারা হাজির হয়। সবাই যার যার চেয়ারে এসে বসে পড়ে। জাঙ্কুকও চলে এসছে একেবারে ভার্সিটি যাওয়ার জন্য তৈরি হয়ে। সবার শেষে নিচে নামে চোখ দুটো বন্ধ করে কানার মতো গন্ধ শুকতে শুকতে আসছে, যেন খাবারের গন্ধের পথ ধরে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাবে। দেখার কোনো প্রয়োজন নেই। পণ্ডিতি করে চোখ বন্ধ করে হাওয়ায় উড়ে উড়ে আসতে গিয়ে চেয়ারের সাথে পা বেঁধে গেল তের। হুড়মুড়িয়ে পড়ে যাচ্ছিল এমন সময় জাঙ্কুক টপ করে তের হাতটা ধরে ফেলে। হকচকি উঠল তে। সঙ্গে সঙ্গে জাঙ্কুকের শক্ত চাহনি দেখে বিড়াল ছাড়ার মতন বেঁটিয়ে গেল। বাধ্য মেয়ের মতোই জাঙ্কুকের পাশে চেয়ারটা নিয়ে টেনে বসলো। নাক টেনে খাবারের ঘ্রাণ নিল। পুরো টেবিল জুড়ে পাহাড়ি রকমের খাবারের মেলা। এত রকমের খাবার থেকে আনন্দে আত্মহারা হয়ে তে যেন হামলে পড়লো বিরিয়ানির ওপর। আম্মা আস্তে, বড়রা আগে শুরু করুক। সুবিন সাহেবের কথার মাঝে বাদ সাধলেন আলিম সাহেব। গম্ভীর কণ্ঠে বলে, সুবিন, বারণ করো না তো, ওকে নিতে তো। আমার আম্মা খেয়ে বাঁচলে তারপরেই আমরা খাবো। বড় চাচুকে নিজের পক্ষে পেয়ে দাঁত কেলিয়ে হাসলো তে। মিসেস ইয়ঞ্জন অতিষ্ঠ হয়ে ভঙ্গিতে মাথা নাড়লেন। তার মতে এবারের বড় কর্তা অতিরিক্ত আশকার দেয় এই মেয়েটাকে। তার বাঁধন ছাড়া হয়ে যাচ্ছে মেয়েটা। আজ বাড়ির রমণীদের সাথে লিজাও খাবার সার্ভ করছে। মিসেস জিন অনেকবার লিজাকে বললেও সবার সাথে বসে পড়তে, কিন্তু সে বসে না। সে নাকি আজ সবাইকে নিজ হাতে খাবার পরিবেশন করবে। সবাই শব্দটা তো এত বাহানা মাত্র। সে তো মূলত চিপকে আছে জাঙ্কুকের পেছনে। যাওয়ার আগে এটা সেটা জাঙ্কুকের পাতে তুলে দিচ্ছে। বিরক্ত হলেও চুপচাপ খেয়ে চলেছে জাঙ্কুক। কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছে না। কিন্তু তে কিছুতেই শান্ত থাকতে পারছে না। শুরুটা উৎসাহ নিয়ে করলেও এখন পুরো পরিবেশটাকে অসহ্যকর লাগছে। লিজা শুধুই ঢং করে খাবার তুলে দেওয়াতে থেমে নেই। জাঙ্কুকের পেছনে একদম ছার মতো চিপকে লেগে আছে। তীর দুই যে বাদ ভেঙে দিচ্ছে সেটাই। প্লেটে আঙুল নাড়াচাড়া করতে করতে তে আর চোখে একবার জাঙ্কুকের দিকে তাকায়। ঠিক সেই মুহূর্তে জাঙ্কুকও তের দিকেই তাকিয়েছে। ফলস্বরূপ চোখাচোখি হলো দুজনের। জাঙ্কুক ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করে, কে? তে সঙ্গে সঙ্গে নজর সরিয়ে নেয়। সেটা অভিমানে নাকি লজ্জায় তে জানে না। মিনিটের ব্যবধানে জাঙ্কুক নিজের প্লেটের বড় চিংড়ি দুটো তুলে দিল তের প্লেটে। এরপর খেতে খেতে লিজাকে উদ্দেশ্য করে বলে, চিংড়ি দিও না লিজা, আমি চিংড়ি এখন খাবো না। তাহলে মাংস দিই? জাঙ্কুক হাত উঠিয়ে বাধা দেয়। কাট কাট কণ্ঠে জবাব দেয়, আমি নিজে নিয়ে খেতে পারি, যা লাগবে আমি নিজেই নিতে পারবো। জাঙ্কুকের কড়া জবাবে লিজার মনে বেশ আঘাত লাগলো। মেয়েটা কত আশা নিয়েছিল জাঙ্কুকের সেবা করবে, এই ছোট্ট ছোট্ট যত্নের মাধ্যমে কাছে যাওয়ার রাস্তা তৈরি করবে, দুজনের মধ্যে একটা বোঝাপড়ার সম্পর্ক তৈরি হবে। কিন্তু জাঙ্কুক ওকে পাত্তাই দিচ্ছে না। শেষে এক বুক মনে খারাপ নিয়ে জাঙ্কুকের পেছন থেকে সরে গেল লিজা। তবে জাঙ্কুকের এই পদক্ষেপ বেশ মনে ধরল তীর। মাথা নিচু করে দাঁত কেলিয়ে ঠোঁট কামড়ে হাসলো। হাসি হাসি মুখে আবারও খাবার শুরু করে। খাওয়া দাওয়ার শেষে বাড়ির কর্তারা যার যার কাজে চলে গেছেন। বাড়ির রমণীরা টেবিল পরিষ্কার করতে ব্যস্ত। জাঙ্কুক বেরিয়েছে একটু আগে। তার নাকি গুরুত্বপূর্ণ ক্লাস আছে। আর জিমিনও বের হবে একটু পরে। তবে ইয়নো, আয়ু আর তীর আজ ছুটি। ওরা আজ বাড়িতেই আছে। খাওয়া দাওয়া শেষ করে বসা ঘরে বসেছে আড্ডা দিতে। এমন সময় বাড়ির রমণীরাও কাজ সেরে বাচ্চাদের সাথে যোগ দিলেন। মিসেস জিন লিজাকে কাছে ডাকলেন। লিজা জিমিনের পাশেই ছিল। উঠে গিয়ে মিসেস জিনের পাশে গিয়ে বসে। মিসেস জিন লিজার মাথায় আদরের ভঙ্গিতে হাত বুলিয়ে দিয়ে তারপর জিজ্ঞেস করেন, একটা কথা বলতো লিজা, জাঙ্কুককে তোর কেমন লাগে? মিসেস জিনের এমন প্রশ্নে লজ্জায় মাথা নিচু করে দিল লিজা। তবে বিস্ফোরণ ঘটল এর মনে। আচমকা বড় মারে এখানে প্রশ্নের মুখটা কেঁপে উঠল তে। হৃৎপিণ্ডে হাতুড়ি পেটানো শুরু হলো। গোল গোল চোখে লজ্জায় গলে পড়া লিজার দিকে তাকালো। কান সজাগ হলো উত্তর শোনার জন্য। লিজা সময় নিয়ে লাজুক স্বরে জবাব দেয়, হঠাৎ এমন প্রশ্ন করছো পুপ্পি? ও মা, কারণ ছাড়া কি এমনি বলছি, তোকে আমার খুব ভালো লাগে। কি লক্ষ্মী মেয়ে তুই। ভাবছি অজানা অজানা কোনো মেয়ে না এনে তোকেই বাড়ি বউ করে আনি। তুই রাজি থাকলে ভাই ভাবির সাথে কথা বলবো, কি বলিস? আচমকা বিয়ের কথা শুনে লজ্জায় কান গরম হয়ে এলো লিজার।
কোনো জবাব না দিয়ে হুড়মুড়িয়ে উঠে চলে গেল সেখান থেকে। লিজার এমন লজ্জা পাওয়া মুখ দেখে উপস্থিত সবাই শব্দ করে হেসে উঠলেন। মিসেস জিন হাসতে হাসতে বলেন, কি লাজুক মেয়েটা, একটুতেই লজ্জা পেয়ে গলে যায়। এমন একটা লাজুক মিষ্টি সংসারে মেয়ে তো আমার চাওয়া। ভাবছি মায়ের বাপের সাথে কথা বলেই ফেলি। কি বলিস ছোট? মিসেস ইয়ঞ্জনা মাথা নাড়িয়ে সম্মতি জানালেন। এমন সময় বাড়ির মেজগিন্নি মিসেস জিসু ডেকে উঠলেন, ভাবি দুপুরের জন্য ফ্রিজে কি বের করব? মিসেস সিনু ছুটলেন তড়িঘড়ি রান্না করে, পেছন পেছন ছুটলেন মিসেস ইয়ঞ্জনা। তবে রেখে গেলেন বিষয় হতভম্ব তেকে। মিসেস সিনের কথাগুলো তের মস্তিষ্কে সজোরে বাড়ি গেল। অজানা ভয়ে বুকটা কেঁপে উঠল তে। এতদিন তো শুধু লিজা জাঙ্গুকে পছন্দ করত, কিন্তু এখন তো বিষয়টা বড়দের ইচ্ছাতে পরিণত হয়েছে। মিসেস জিন তো নিজের ছেলের বউ হিসেবে লিজাকে বেছে নিয়েছেন। এবার তো কথা এগোবে, দুই পক্ষের মতামত মিলে গেলে বিষয়টা বিয়ে পর্যন্ত চলে যাবে। তের জাঙ্গুক পাই অন্য কারোর হয়ে যাবে। ভাবনাটা মনে আসতে বুকের ভেতরটা মুচড়ে উঠল, তড়িয়ে কেঁপে উঠল পুরো দেহ। তে খেয়াল করলো ওর হাত পা পুরো শরীর কাঁপছে, দেহের শক্তি ক্রমশ ফুরিয়ে আসছে। এসির মধ্যে কুলকুল করে ঘামছে, শ্বাস প্রশ্বাস অস্বাভাবিক। তের এই অস্বাভাবিক পরিবর্তন সবার আগে চোখে পড়লো আয়ুর। আয়ু চমকে ওঠে, কি হয়েছে তোর? চোখ মুখ এমন ফ্যাকাশে দেখাচ্ছে কেন? তোর শরীর খারাপ লাগছে? আয়ুর কথা শুনে ফিরে চাইলো জিমিন। তেকে অস্বাভাবিকভাবে কাঁপতে দেখে খপ করে হাত ধরে ফেললো। তে তখনও ঠকঠকিয়ে কাঁপছে, কিছু বলার জন্য ঠোঁট নাড়ছে, কিন্তু কিছু বলতে পারছে না। খুব জোরে জোরে শ্বাস টানছে। জিমিন আর বুঝতে পারেনি কি হয়েছে, প্যানিক অ্যাটাকের লক্ষণ। জিমিন দ্রুত থেকে এক হাতে আগলে নিয়ে উঠে দাঁড়ায়, দোতলায় নিয়ে যেতে যেতে বলে, আয়ু জলদি একটা ঠান্ডা পানির গ্লাস নিয়ে। আর হ্যাঁ, কেউ যেন তের কথা না জানে। আয়ু মাথা নেড়ে দৌড়ে রান্নাঘরে ছুটল। জিমিন আর ইয়নো ধরাধরি করে তেকে নিয়ে গেল ওপরের ঘরে। সময় তখন সকাল 9:30। খুব গুরুত্বপূর্ণ একটা ক্লাস চলছে জাঙ্কুকের। সামনে প্রফেসর লেকচার দিচ্ছেন আর স্টুডেন্টরা মনোযোগ দিয়ে লেকচার শুনছে। এমন গুরুত্বপূর্ণ একটা সময় বিপ করে জাঙ্কুকের ফোনটা কেঁপে উঠল। মনোযোগের ব্যাঘাত ঘটে বিরক্ত হলো জাঙ্কুক। পকেট থেকে ফোনটা বের করে যে না কাঁপতে যাবে এমন সময় তিন নাম্বার থেকে থেমে গেল। কুচকে মাথা নিচু করে ফোনটা রিসিভ করে। সঙ্গে সঙ্গে শোনা গেল জিমিনের বিচলিত কণ্ঠস্বর, ভাই কেলেঙ্কারি হয়ে গেছে, তুই প্যানিক অ্যাটাক করছে, আর তুই যেখানে থাকিস না কেন জলদি আয়, মুখে সামলাতে পারছি না। জাঙ্কুকের বুকটা ধক করে উঠল। অজানা ভয় হৃৎপিণ্ড কামড়ে ধরল। মুহূর্তে যেন বুদ্ধি খুইয়ে বসল। আগে পিছে না ভেবে ক্লাস চলাকালীন দৌড় দিল আর বেরিয়ে গেল ক্লাস থেকে। ব্যস্ত কদম ছোড়া সোজা এসে থামলো তাদের বাসার সামনে। আধ ঘন্টার রাস্তা 20 মিনিটে দৌড়ে পার করে এসেছে জাঙ্কুক। বাড়ি পৌঁছতে দুরন্ত পায়ে ছুটে গেল দোতলা তের ঘর। সেখানে তের সাথে জিমিন, আয়ু আর ইয়নোও ছিল। জাঙ্কুক অস্থির দৃষ্টিতে তাকালো তের দিকে। মেয়েটা খাটে আধশোয়া হয়ে বসে থরথর করে কাঁপছে। নাকের ডগা লালচে রং ধারণ করেছে, চোখ মুখ কেমন ফ্যাকাশে হয়ে গেছে। জাঙ্কুকের বুকটা কেমন ব্যথায় উঠল। যে ছুটে গিয়ে সোজা তের মুখোমুখি হয়ে বসে, অস্থির কণ্ঠে প্রশ্ন করে, কি হয়েছে জিমিন? ও এমন করছে কেন? জিমিন সংক্ষেপে কাহিনী বোঝালো। নিজের মায়ের এমন মনমর্জি আবদারের কথা শুনে জাঙ্কুকের মাথায় রক্ত উঠে গেল, চুয়াল জোড়া শক্ত হয়ে গেল, হাত মুঠো করে ধরল। জিমিন ততক্ষণে আয়ু আর ইয়নোকে নিয়ে ঘর থেকে বেরিয়ে গেছে। জাঙ্কুকের নজর দিল তের দিকে। মেয়েটা কেমন এখনো কাঁপছে, চোখ থেকে অনবরত পানি পড়ছে, ঠোঁট জোড়াও তীর করে কাঁপছে। তে এমন করুণ দশা থেকে আহত হলো। জাঙ্কুক দুই হাতে আজলে নিল তের মুখটা। এই জান, শান্ত হ, ভয় নেই, আমি আছি না। আমি বেঁচে থাকতে তো কিসের ভয়, কিসের চিন্তা? হুশ হ, শান্ত হ। এতক্ষণে তের গলা দিয়ে আওয়াজ বেরোলো। মেয়েটা হু হু করে কেঁদে ফেল। ফ্যাস ফেসে গলায় ভেঙে ভেঙে অস্পষ্ট স্বরে বলে, অসম্পূর্ণ কিছু শব্দ বাচ্চাদের মতো কেঁদে কেঁদে বলল তে। জাঙ্কুকের বুকটা দুমড়ে মুচড়ে উঠল। অশান্ত ঝড় শুরু হলো ভেতরে। তেকে টেনে নিজের বুকের উপর ফেলে জাঙ্কুক। বুকের সাথে শক্ত করে চেপে রেখেছে মাথাটা। জান, কান্না থামা। তোকে খাতে দেখলে আমার বুকে ব্যথা হয়, ভেতরটা জ্বলে যায়। জেনে বুঝে কেন কষ্ট দিস আমায়?
তুই তবুও থামলো না। মেয়েটা চাইলেও থামতে পারছে না। মনের মধ্যে ভয়গুলো আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরছে। তুই কাঁদতে কাঁদতে মেয়ে স্বরে আওড়ালো, আমি আমি কি আপনাকে হারিয়ে ফেলবো জাঙ্কুক ভাই? আপনি আপনি হারিয়ে যাবেন আমার জীবন থেকে। আপনি আপনি অলগর হয়ে যাবেন। আপনি আমার হবেন না। জাঙ্কুকের বুকে এলোমেলো দেহ দ্বিগুণ ঝড় উঠল। সে হুট করে জাঙ্কুকের মাথা বুক থেকে টেনে তুলল, সঙ্গে সঙ্গে আঁকড়ে ধরল তে কাঁপতে থাকা ওষ্ঠচূড়া। তে শরীর জুড়ে বিদ্যুতের ঝালকানি খেলে গেল। একদম শান্ত স্থির হয়ে গেল। জাঙ্কুক আরো একটু ঘনিষ্ঠ হলো। পরম আবেশে ছড়িয়ে দিল ভালোবাসা। প্রেমময় ছোঁয়ায় বুঝিয়ে দিল জাঙ্কুক কে হারাপান নয়, সে তে একান্ত ব্যক্তিগত সম্পদ। হারিয়ে কোথায় যাবে? তে ধীরে ধীরে শান্ত হলো। দেহের কাঁপুনি থামলো, শেষ পর্যন্ত ফুঁপিয়ে উঠল। জাঙ্কুক আবারও তেকে বুকের সাথে চেপে ধরে, নিজের সর্বস্ব দিয়ে আগলে নিল দেহটা। মাথায় চুমু দিয়ে দিল, কণ্ঠে আওড়ালো, একটা কথা মাথায় ভালো করে ঢুকিয়ে নে যান, আমি শুধু তোর। তে ছাড়া জাঙ্কুক আর কারণ নয়। জাঙ্কুকের মনের রাজ্যে রাজত্ব করার অধিকার তে ব্যতীত আর কারণ নেই। একদম মনে উল্টাপাল্টা চিন্তা আনবি না। জাঙ্কুক তোর, সারা জীবন তোরই থাকবে, কেউ কেড়ে নিতে পারবে না। তের মন করলো না, পাগলের মতো মাথা নাড়তে নাড়তে পারে, কেউ মানবে না, কেউ রাজি হবে না, বড় চাচু কোনোদিন মেনে নেবে না। দরকার নেই মানার, তুই রাজি আমি রাজি, এটাই আসল। বাকিরা জাহান্নামে যাক, আই ডোন্ট কেয়ার। তুই তখনও কেঁদে যাচ্ছে, মনের ভয়ে কিছুতেই কাটাতে পারছে না। বারে বারে মনে হচ্ছে সে জাঙ্কুককে হারিয়ে ফেলবে, তার জাঙ্কুক হয়ে অন্য কারোর হবে। যে বুকে এখন তে মাথা পেতে রয়েছে, সে বুকে অন্য সময় লিজা থাকবে। ভাবতে গায়ে কাটা দিয়ে উঠল তে, মৃদু কেঁপে উঠল দেহটা। দেহের সর্বোচ্চ শক্তি দিয়ে শক্ত বক্ত করে জাঙ্কুককে জড়িয়ে ধরল। একে অপরের বুকে মিশে রইল দুজন। তের বুকের বেগতিক ধুকপুকানি স্পন্দন জাঙ্কুক খুব ভারী টের পাচ্ছে। তে এত ভয় দেখে জাঙ্কুক অধৈর্য হলো। হুট করে উঠে দাঁড়িয়ে তের হাত চেপে ধরে, ভরাট কণ্ঠে আদেশ দেয়, চল আমার সাথে।